ওরে এই যে কিছু বাইক আইসা পড়ছে, এগুলো হচ্ছে সব ব্র্যান্ড নিউ চাইনিজ বাইক। ধরেন কিনবেন তাহলে চাইনিজ যে কয়টা ব্র্যান্ড আছে বাংলাদেশে, যেমন এর মধ্যে সিএফ মোটো, লিফান, তারপরে হচ্ছে জিপিএক্সও এর মধ্যে রাখতে পারেন আপনি। সেটা হলো কোন বাজেটে কোন মোটরসাইকেলটা বেস্ট হবে। ভাইয়া আমার বাজেট 2.5 লাখ, আমার বাজেট 3 লাখ, আমার বাজেট এত, কোন বাইকটা আমার জন্য বেস্ট হবে? অ্যান্ড রেগুলার আমার অ্যান্সার একটাই হয়, আর আজকে আরেকবার অ্যান্সারটা দিয়ে দিই তাহলে আপনাদের একটু সুবিধা হবে। একটা মোটরসাইকেল কিন্তু একটা ছেলে মানুষের একদম স্বপ্ন, তাই না? যখন একটা ছেলে কিশোর হয় তখন থেকেই তার একটা সাইকেলের পরে মোটরসাইকেলটা মোটামুটি স্বপ্ন হয়ে দাঁড়ায়। প্রথমে সাইকেলটাই স্বপ্ন থাকে, আর যাদের সাইকেলটা স্বপ্ন থাকে ওইখান থেকে আসলে মোটরসাইকেলটা স্বপ্নে রূপ নেয়। আর আজকে কয়েকদিনের রোদের পর বেশ একটা ভালো 30-40 মিনিটের বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাটে ভালোই পানি জমছে। এই রাস্তাটা একটু উঁচু, লালওয়ালের পাশে যে রাস্তাটা, এই জন্য এই রাস্তাটা মোটামুটি শুকনো আছে। চলেন আমরা একটু মোটরসাইকেল যে স্বপ্ন এটা নিয়ে কথা বলি, অ্যান্ড তারপরে আমরা কথা বলবো হচ্ছে কোন বাজেটে কোন মোটরসাইকেলটা বেস্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা একটা শপ দেখতে যাব, যেই শপটা হচ্ছে আগামী 1-2 দিনের মধ্যে ওপেন হয়ে যাবে। এমনও হইতে পারে আমার এই ভিডিওটা যখন পাবলিশ করতেছি তখন ওই শপটা ওপেন হয়ে গেছে, হইতেও পারে। অ্যান্ড ওই শপটার ব্যাপারে কেন বলতেছি, এই একই শপের মধ্যে আপনি পাবেন হচ্ছে নতুন মোটরসাইকেল ব্র্যান্ড নিউ, অ্যান্ড আপনি পাবেন ইউজড মোটরসাইকেল। আর আপনি চাইলে পুরানো মোটরসাইকেল ওইখানে দিয়ে ওইখান থেকে নতুন মোটরসাইকেলও নিতে পারবেন। সিবিইউ কন্ডিশন, প্রিমিয়াম বিভিন্ন রকম বাইক, ধরেন R15, GSX R, MT-15, তারপর সিবিআর বা এই ধরনের যত সিবিইউ বাইকগুলো বাংলাদেশে আসে, মানে অফিসিয়াল না, যেগুলো অফিসিয়াল ছাড়া যে বাইকগুলো বাংলাদেশে আসে, ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড বা ইন্ডিয়ানও হইতে পারে। আচ্ছা, প্রথমে হচ্ছে একটা মোটরসাইকেল একটা ছেলের স্বপ্ন। যেমন আমার ব্যাপারে যদি আমি আসি, আমি খুব ছোটোবেলা থেকে আমার সাইকেল অনেক ভালো লাগতো, সাইকেলের স্টান্ট বা ওই ব্যাপারগুলো আর কি খুব বেশি ভালো লাগতো, যে কাদার মধ্যে লাফালাফি, পাথরের উপরে দিয়ে ডিগবাজি টিগবাজি এগুলো করতে যায় হাত টাত ভাঙছি, এরকম ঘটনাও ঘটছে, ঘটনায় যে তা না। আর ছোটোবেলা থেকেই আসলে কারো সাইকেল দেখলে একটু চেষ্টা করতাম নিয়ে চালানোর। তারপরে সাইকেল ভাড়া নিতাম, জানেন, সাইকেল ভাড়া ঘন্টা হিসেবে ভাড়া নিতাম, আধা ঘন্টা হিসেবে ভাড়া নিতাম, নিয়ে সাইকেল চালানো শিখছি। কেউ শিখায় নাই হাতে ধরে, মানে একটু বাউন্ডুলে টাইপের ওই নিয়মেই চলতাম আর কি। আর এইখানের নিয়মটা তো আরও বাউন্ডুলে হয়ে গেছে, দেখেন কোন দিকের রাস্তার রিক্সা কোন দিক দিয়ে বের হইতেছে, তাদের সাথে আমিও একজন। আর বের হয়ে তো দেখা যায় ভালোই হয়েছে, এদিক দিয়ে আমরা এদিক দিয়ে বের হয়ে যেতে পারছি। আচ্ছা, ছোটোবেলায় এরকম ভাড়া নিয়ে চালাইতাম, পড়তাম, ছিলতো, কাটতো, কত ঘটনা যে ঘটছে ভাই এই ধরনের। কারণ ওই সমস্ত ভাড়ার যে সাইকেলগুলা ওগুলো এত মানসম্মত ছিল না, সিট ছিল না, ধরেন লোহার সিট, সেই লোহার সিটে বৈশাই, মানে ওই টিন শিট আছে যে ওগুলার সিট ওইটাতে বসেই চালাইতাম। ব্রেক টেক গড়তে টরতে পইরা অনেক সময় পায়ের বিভিন্ন জায়গায় টাইটাও যেত, কারণ ফিনিশিং তো অত ভালো ছিল না। এখানে সম্ভবত সেই সাইকেলটা ভাড়া দেয়, আমার এই সাইকেলগুলো দেখে মনে হইতেছে। বাট এখন তো কত ভালো ভালো সাইকেল, দেখেন কত সুন্দর সুন্দর সাইকেল। বাট আমাদের আমলে, মানে ওই টাইমে খুব বাজে একটা অবস্থা ছিল। যাই হোক, ওইখান থেকে হচ্ছে কখনো যে মোটরসাইকেল কিনবো এটা ছোটোবেলায় আমার মাথায় ছিল না, হঠাৎই বড় হয়ে মোটরসাইকেল কিনে ফেলছিলাম। একটা মোটরসাইকেল পাইছিলাম, এর আগে অনেকদিন শুনাইছি এই ঘটনা। দুইজন মিলে যৌথ উদ্যোগে একটা 70 না 75 হাজার টাকা দিয়ে একটা ইয়ামাহা লিভারো G5 এই মোটরসাইকেলটা কিনে ফেলি। ফার্স্ট মোটরসাইকেল ইয়ামাহার ছিল, তো এই জন্য ইয়ামাহার প্রতি একটা অন্যরকম দুর্বলতা আমার আছে, এটাও সত্যি, একদম অস্বীকার করব না। আচ্ছা, এরপরে এরকম আর কি প্রত্যেকটা কিশোরের একটা স্বপ্ন থাকে যে সে একটা মোটরসাইকেল কিনবে। বাট কিশোর বয়সে ওইভাবে তো আসলে ইনকাম থাকে না, বাবা মার টাকা দিয়ে মোটরসাইকেলটা কেনা লাগে। অ্যান্ড বাবা মারে আসলে অনেকে প্রেশার দিয়েও কিনে। হয় কি জানেন, ধরেন কিছু বন্ধু বান্ধব একসাথে মানে এক জায়গায় আড্ডা দিতেছে, এর মধ্যে একজন বাইক কিনলো, বাকি সবারও কিন্তু একটা ইচ্ছা হয় যে একটা বাইক কিনি। আর বাইকওয়ালা বন্ধু দেখা যায় যে দুজন বা একজনরে উঠায় নিয়ে এক একদিন এক এক দিকে চলে যেতেছে, তো ব্যাপারটা খুব লাগে, তাই না? যে যাইতে পারে না তার লাগে। কিন্তু ওইখান থেকে আসলে মনে হয় যে যদি আরেকটা মোটরসাইকেল গ্রুপে থাকতো তাহলে 3জন 6জন সেই নদীর পাড়ে পথের ধারে ঘুরা বেড়ানো যাইতো। কিন্তু এরকম কেন, এই রাস্তার অবস্থা এত স্লো চালাইতে তো ভালো লাগতেছে না। আচ্ছা, এইভাবে হচ্ছে মোটরসাইকেলের নেশাটা আমাদের ভেতরে আসে। কিন্তু সবচেয়ে খারাপ যে জিনিসটা হয় এই নেশার মধ্যে, যখনই একটা জায়গায় 2টা মোটরসাইকেল হয় তখনই কারটার জোর বেশি, এই একটা কম্পিটিশন আমাদের ভেতরে কাজ করে এই কিশোর বয়সে। হ্যাঁ, অনেকে তো ভাই মারাও যায়। রিসেন্ট আমি যে ওয়ার্কশপে কাজ করাই সেই ওয়ার্কশপের একটা ছেলে মারা গেছে। মানে ছেলেটা এত ভদ্র ছিল, কিছু বললে লজ্জা পাইতো, লম্বা হয়ে গেছিল, মানে নতুন লম্বা হয়েছে, উপরের চুলগুলা বড় রাখতো, আমার খুব ভালো লাগতো ওরে, মানে স্টাইলিশ।
তো এবার যা শুনলাম ও নাকি হাতির ঝিলে বাইক টেস্ট রাইডে গিয়ে অপোজিট সাইড থেকে রং গাড়ি আসছে, অ্যান্ড রং গাড়ি আইসা ওর সাথে লাগার কারণে ও মারা গেছে। বাইকটারও ক্ষয়ক্ষতি হয়েছে আর ও তো মারাই গেছে। অ্যান্ড পিছনে যে বাচ্চাটা ছিল ওটা আরও ছোট, ও বাইক ওয়াশ করে, মানে ও আমার হ্যাভি ফেভারিট একটা ছেলে ছিল। অ্যান্ড ওরও নাকি অবস্থা খুব ভালো না, ট্রিটমেন্ট অবস্থায় আছে, বাড়ি চলে গেছে বা এরকম কিছু একটা শুনলাম আর কি। তো এই হলো, এভাবে আসলে মোটরসাইকেলের নেশাও হয়। এবং মোটরসাইকেল ওই যে যখনই আসলে একটা জিনিস গিফট পাবেন বা ফ্রি পাবেন তখন ওইটার প্রতি ওই টানটা থাকবে না। নিজে কেনা, যেমন এই মোটরসাইকেলটা নিজে কিনছি ভাই, এটা একটা কিছু হইলে আমার নিজের ঠিক করতে হয়, তেল আমার নিজের ভরতে হয়, ইঞ্জিন অয়েল আমার নিজের চেঞ্জ করতে হয়। এটার যে একটা ব্যাপার, এই ব্যাপারটা কখনোই অন্য কারো দেয়া মোটরসাইকেলে বা যে কোনো জিনিস অন্য কেউ দিলে ওইখানে লাগবে না। কারণ নিজের কষ্ট করা টাকা না তো, আসলে আরেকজনের কষ্টের ভ্যালু আমরা কখনো দিতে পারি না, বা এটা মানব ধর্মের একটা অংশ, আসলে মানব সিস্টেম নিয়মের একটা অংশ। ডেল্টা হসপিটাল, এটা আচ্ছা এদিক দিয়ে এত যাই, অথচ ডেল্টা হসপিটাল এতদিন চিনতাম না। আর এটা হচ্ছে ডেন্টাল মেডিকেল কলেজ। ওরে মেডিকেল কলেজে আছে, তা আবার ডেন্টাল, এটাও জানতামই না। এলাকার অনেক কিছু এখনো টানা ভাইয়ে ঘুরে দেখা হয় নাই। আচ্ছা, এরপরে আমরা ছিলাম হচ্ছে কি যেন ব্যাপারে কথা বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে মোটরসাইকেল একটা নেশা, অ্যান্ড সেকেন্ড অল হচ্ছে যখন মোটরসাইকেল কিনবেন তখন এই প্রশ্নটা ভাই সবচেয়ে বেশি আমার ইনবক্স অ্যান্ড হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হলো কোন বাজেটে কোন মোটরসাইকেলটা বেস্ট হবে। ভাইয়া আমার বাজেট 2.5 লাখ, আমার বাজেট 3 লাখ, আমার বাজেট এত, কোন বাইকটা আমার জন্য বেস্ট হবে? অ্যান্ড রেগুলার আমার অ্যান্সার একটাই হয়, আর আজকে আরেকবার অ্যান্সারটা দিয়ে দিই তাহলে আপনাদের একটু সুবিধা হবে। কারণ ভাই কয়জনকে বলবো বলেন, একই কথা তো। এটা মোটরসাইকেল ধরেন আপনার বাজেট ধরেন 3 লাখ, আমি 2.5 বা মানে একটা রাউন্ড জাস্ট ধরলাম 3 লাখ। আচ্ছা না, ধরেন আপনার বাজেট 4 লাখ। 4 লাখে যদিও তেমন কোনো 4 লাখের আশপাশে মোটরসাইকেল নাই, বাট তারপরেও ধরলাম আপনার বাজেট 4 লাখ। এখন 4 লাখের মধ্যে আপনাকে দেখতে হবে বাংলাদেশে কয়টা মোটরসাইকেল ব্র্যান্ড আছে। খুব বেশি কিন্তু নাই। ধরেন ইয়ামাহা যেহেতু চালাইতেছি, ইয়ামাহা, সুজুকি, হোন্ডা, 3টা জাপানিজ ব্র্যান্ড যেগুলো বাংলাদেশে আসে। এই 3টায় দেখবেন যে কোন মোটরসাইকেলের দাম বেশি। নেটে ওদের ওয়েবসাইটে ঢুকলেই ওদের বাইকের দাম দেখতে পারবেন। তাহলে আপনার 4 লাখ বাজেটের মধ্যে কোনটা কোনটা আসে ওইটা লিস্ট করেন। অ্যান্ড দেন যাবেন ইন্ডিয়ান বাইকের মধ্যে। ইন্ডিয়ান ব্র্যান্ড মোটামুটি 3টা আমাদের দেশে হিট। এর মধ্যে টিভিএস, তারপরে হচ্ছে বাজাজ, তারপরে হচ্ছে হিরো। এই 3টার মধ্যে দেখবেন যে আপনার টার্গেটেড বাজেটের মধ্যে কোন মোটরসাইকেলটা আছে। তারপরে যাবেন চায়নাতে। যদিও আমি চায়না নিয়ে বেশি একটা মানে চায়নার প্রতি আমার অত একটা আগ্রহ যদিও নাই। এরা কি করতেছে, একটা আরেকটারে গুতাইতেছে। আচ্ছা, চায়না বাইকের প্রতি আগ্রহ আমার না থাক, অনেকের থাকতেই পারে। এখন চাইনিজ বাইক ধরেন কিনবেন, তাহলে চাইনিজ যে কয়টা ব্র্যান্ড আছে বাংলাদেশে, যেমন এর মধ্যে সিএফ মোটো, লিফান, তারপরে হচ্ছে জিপিএক্সও এর মধ্যে রাখতে পারেন আপনি। এরকম যে ব্র্যান্ডগুলো আছে। তারপরে আরেকটা নতুন ব্র্যান্ড আসছে হচ্ছে কি যেন নাম, হায়াসাং, এগুলো রাখতে পারেন যে আপনার বাজেটে কোনটা আসে। এইবার এই সবগুলোর মধ্যে একটা কম্পেয়ার করেন যে আপনার বাজেটে যে বাইকগুলো আসে সব ব্র্যান্ডের মধ্যে এর মধ্যে কোনটার রিভিউ কেমন। প্রয়োজনে ইউজার রিভিউ দেখেন। ওই যে সমস্ত এজেন্সিগুলা মানে কোম্পানি থেকে বাইক নিয়ে রিভিউ করতেছে, ওই রিভিউ দেখে আসলে বোঝার কিছুই নাই। ওই রিভিউতে মানে ওরা খুব অল্প কিলো চালায় রিভিউ করবে। যারা নিজে চালায় রিভিউ করছে সেই রিভিউগুলো দেখেন যে আসলে বাইকের অবস্থা কেমন, আপনি যেটা পছন্দ করতেছেন। একটু সময় নেন ভাই। আপনি একটা ব্লগারকে ফোন দিবেন, ধরেন আমাকেই ফোন দিলেন, আমাকে বললেন ভাই ওই বাইকটা কেমন। ধরেন ওই বাইকটা আমি লং টাইম চালাই নাই, আমি জানি না ওইটার পার্টসের দাম কেমন। আমার একদিন চালায় হয়তো ভালোই লাগছে, বা 2 দিন চালায় হয়তো ভালোই লাগছে, বা 3 দিন চালায় হয়তো ভালো লাগছে। এখন আমার ভালো লাগছে এই জন্য যে আপনার ভালো লাগবে ব্যাপারটা তো তা না। এখন দেখেন আপনি সবগুলা বাইকের মধ্যে সবগুলা বাইক সিলেক্ট করবেন যে হ্যাঁ এই কয়টা বাইক আমার পছন্দ। এবার ওই শোরুমগুলাতে যাবেন, শোরুমে গেলে বাইকে উঠে দেখতে দেয়, তো বাইকে উঠে দেখবেন, বা সেকেন্ড হ্যান্ড কোনো শপে যাবেন, যা বাইকে উঠবেন, উঠে দেন দেখবেন যে আসলে কোনটা আপনার বডির সাথে স্যুট করে। স্যুট করার একটা ব্যাপার আছে, কিন্তু এক এক বাইক এক একজনের বডিতে স্যুট করে, এক একজনের বডিতে করে না। আমার যে বাইকে বডি পেন হবে আপনার ওটায় নাও হইতে পারে। আমি যেটায় ভালো ব্যালেন্স পাবো আপনি ওটায় নাও পাইতে পারেন, কারণ বাইক তো আর ওই মিডিয়াম, লার্জ আর স্মল নাই, তাই না? তো সেখানে যেহেতু এক সাইজের বাইক, কোনটা আপনার সাথে যায়, কোনটার সিটিং পজিশন আপনার সাথে জমে, এই ব্যাপারটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। অ্যান্ড এই ব্যাপারটা যদি হয়ে যায় তাহলে বাইক কিনে নেন। এবার হচ্ছে যে বাইকটা আমি কিনলাম এই বাইকটা কি আসলেই ভালো নাকি এর চেয়ে আরও ভালো বাইক ছিল, এই ব্যাপারটা আমাদের মনের মধ্যে সবচেয়ে বেশি খেলে।
এখন একটা কথা আমি আপনাদেরকে বলি, এটা আমি ফোনেও সবাইকে বলি যে ভাই আপনি যে বাইকটা কিনছেন সেটাই আপনার কাছে বেস্ট, আপনার যে বাইকটা ভালো লাগে সেটাই আসলে আপনার কাছে বেস্ট হওয়া উচিত। কারণ প্রত্যেকটা বাইকই ভালো ভাই, কোনো বাইক খারাপ না। খারাপ যদি হইতো ওই বাইক তো মার্কেটেই থাকতো না, তাই না? বিলীন হয়ে যেত, কেউ কিনতো না, ওটা নিয়ে কথা উঠতো আর এক সময় বিলীন হয়ে যেত। বাট যেহেতু প্রত্যেকটা বাইকই চলতেছে সেহেতু কোনো বাইককে খারাপ বলা যাবে না। এখন এক একটা বাইক এক একজনের ভালো লাগে, এক একটা বাইক এক এক দিকে ভালো পারফরমেন্স দেয়। একটা আরাম দিলে স্পিড দেয় না, একটা স্পিড দিলে আরাম দেয় না, একটা ব্রেকিং ভালো দেয়, একটা হয়তো স্পিড ভালো দেয়, একটা ব্যালেন্স ভালো দেয়, আরেকটা হয়তো অন্য কিছু ভালো দেয়। এই জন্য বিভিন্ন রকমের বাইক তৈরি হয়, যেমন ট্যুরিং, অ্যাডভেঞ্চার, তারপরে ডার্ট, এরপরে কমিউটার, স্পোর্টস, নেকেড স্পোর্টস, এরকম বিভিন্ন রকম বাইক তৈরি হয়, তাই না? তা না হলে তো একরকম বাইকই তৈরি হইতো। এটারও কারণ আছে, আর সিসি লিমিট থাকার কারণে তো আসলে ভালো জিনিস আমরা বাংলাদেশে পাচ্ছি না। তো ভালো জিনিস যখন সব আসতো তাহলে আমরাও কম্পেয়ার করতে পারতাম, বাট আমাদের আসলে কম্পেয়ার করার মতো কোনো উপায় সত্যি কথা নাই। আচ্ছা, আমরা কথা বলতে বলতে আমাদের থার্ড পজিশনে চলে আসছি। আজকের ভিডিওর থার্ড যেই চ্যাপ্টারটা সেটা হচ্ছে এই যে ভেলো মার্ট। এই নীল যতখানি দেখতেছেন, এই ভেলো মার্টটা হচ্ছে নতুন একটা শপ, যেটা আগামী 1-2 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে এটার কার্যক্রম। যে এখানে বাইক ওঠানোর রাস্তাও করে ফেলছে, অ্যান্ড এখানেও একটা জিনিস লাগানো হয়েছে যেটা দিয়ে বাইক ঢুকবে এবং বের হবে। কিন্তু কেউ কি আছে? বাইকটায় কী অবস্থা? আচ্ছা চলেন একটু গোপনে একটু উকি দিয়ে দেখে আসি কী অবস্থা। চাইলে এদিক দিয়েও ঢোকা যায়, অ্যান্ড খোলা থাকলে তো ওই পাশ দিয়েও ঢুকতে পারবেন, দুদিক দিয়েই ঢোকা যায়। আসসালামু আলাইকুম কাকা। ও এটা বন্ধ, যাও যে ওদিক দিয়া একটু কেবিনেট উপরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কাকা। না ধোয়ার পরে এই প্রথম ঢুকলাম। স্যান্ডেল পরে যাবো নাকি খুইলা যাবো? স্যান্ডেল পুরাই শুকনা। আমি তো শুনছিলাম যে কালকে কিছু বাইক আসছে রাতে। ওরে এই যে কিছু বাইক আইসা পড়ছে, এগুলো হচ্ছে সব ব্র্যান্ড নিউ। একটা আছে MT-15, অ্যান্ড দেখেন ব্র্যান্ড নিউ বাইকের এগুলো খোলা অবস্থায় থাকে। দুইটা হচ্ছে R15 সাদা, R15M, R15M আর কার্বন, অ্যান্ড এটা হলো ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক যেটা। এটা প্রায় এক, জাস্ট স্টিকার আলাদা। একটু ভিডিও করলাম কাকা। খবর যেটা পাইলাম, এই ভেলো মার্টের উদ্বোধন হলো পরশুদিন, মানে যাই হোক পরশুদিন আর কি। এখন আমি বুঝতেছি না এর আগে কি আমার এই ভিডিও যাবে কিনা। দেখা যাবে আমার ভিডিও যেহেতু উদ্বোধন হয়ে গেছে, এরকম হইতেও পারে। আর আমার লাগছে গলায় ঠান্ডা ভাই, এমন একটা বাজে ফিল, আমি ফাস্ট কথা বলতে পারতেছি না, ধীরে ধীরে মাতালের মতো কথা বলি, এমন একটা অবস্থা। চলেন, এখানে যেহেতু আসছি, শুভ ভাই ফোন দিল, শুভ ভাইয়ের সাথে কথা হইলো। অ্যান্ড শুভ ভাই আবার গাড়ি ওয়াশ করবে, উনি নওগাঁ গেছিলো ওনাদের বাড়িতে গাড়ি নিয়ে, ওটাও বেশ ময়লা। অ্যান্ড চিড়িয়াখানার এদিকে আবার কম দামে গাড়ি ওয়াশ করা যায় আর কি। নর্মালি 400-500 নিচে কি কোনো গাড়ি ওয়াশ করা যায় বলেন কোনো ওয়াশিংয়ে নিয়ে গেলে? বাট চিড়িয়াখানার এখানে সম্ভবত 200 টাকা দিয়ে গাড়ি ওয়াশ করা যায়। এটা একটা গুড ডিল। এটা আমি যদিও কখনো ধোয়াই নাই, আমি আমার গাড়ি সবসময় নিজ হাতেই ধুইতাম। গাড়ি বাইক এগুলো আমি নিজের হাতে ধুইতে পছন্দ করি। এই লাল CHR, এই যে নতুন CHR এর কালারটা কিন্তু সুন্দর, ওরা উপরে লিকারটা বাড়ায় দিছে, সে গ্লসি একটা ভাব হয়েছে। আচ্ছা শুভ ভাই নাকি BSB মার্টে যাবে, তো এই দিক দিয়ে চলেন আমরা BSB মার্টে যাওয়ার একটা গোপন রাস্তা আছে, ওই দিক দিয়ে ঢুকি। আরেকটা ব্যাপার দেখেন, আরও একটা বাইকের শপ কিন্তু বেড়ে গেল, মানে সাওয়ারি, BSB মার্ট, তারপরে অশ্রু ভাইয়ের রোড পাওয়ার বিডি, শুভ ভাইয়ের বাইক ফেরি, অ্যান্ড এখন এই যে আরেকজন ভাইয়ের, মানে আরেক গোষ্ঠীর বা ভাইয়ের যাই বলেন, ভেলো মার্টটা হয়ে গেল। অ্যান্ড এটার সুবিধা হচ্ছে নতুন পুরান একসাথে পাইতেছেন। যাক, এটা উদ্বোধন হোক, তারপরে ওনাদের বাইক কালেকশন অ্যান্ড প্রাইস কীরকম কী এগুলো নিয়েও সামনে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আপনাদেরকে নতুন আরও অনেক আইডিয়া দিতে পারবো। অ্যান্ড এলাকাটা দেখছেন কীরকম, এবার দেখেন আমরা পাহাড়ে উঠে যাব, মনে হইতেছে না চিটাগাং? রাস্তা এরকম নিচ থেকে উপরে উঠে গেছে, পুরাই চিটাগাং একটা ভাইব আছে এইখানে। মিরপুরের এই জায়গাটা লাল পাহাড় ছিল এক সময়, জানেন, মানে লাল মাটির উঁচু নিচু টিলা টাইপের একটা এরিয়া ছিল, এক পাশ উঁচু এক পাশ নিচু। আর এটা আমি অনেকেই বলি যে মিরপুর তো একসময় পাহাড়ি এলাকা ছিল, অনেকেই এটা বিশ্বাস করে না। বাট আপনি যদি মিরপুরের বেনারসি পল্লীর ওই সাইড থেকে শুরু করে 6 নাম্বার হয়ে এদিকে 1 নাম্বার পর্যন্ত আসেন ঈদগাহ মাঠের পেছনের এই এরিয়াতে, তাহলে আপনি একটা জিনিস দেখবেন যে প্রত্যেকটা জায়গাতেই
একই সেকশনের ভিতরে উপরে উঠতেছে নিচে নামতেছে এবং অনেক উপরে অনেক নিচে ব্যাপারগুলা পুরাই পাহাড়ি ভাইব। তো কোনো এক সময় হয়তো এটা পাহাড়ি ব্যাপার স্যাপার ছিল, যেমন কালশির ওই পাশে গেলে যেখানে ভিতরে ফাঁকা কিছু জায়গা আছে, সিরামিক্সের এই রোডের পাশে কিছু ফাঁকা জায়গা আছে, এই সমস্ত জায়গায় গেলে এখনো পর্যন্ত বোঝা যায় যে একটা পাহাড় না ঠিক আসলে টিলা টাইপের একটা ব্যাপার স্যাপার এদিকে ছিল। আচ্ছা, অনেক কথা হইলো, অনেক কিছু হইলো। যদি কেউ ভাবেন যে ভিডিও শেষ করে দিব তাহলে সে ভাবছেন ভুল। চলেন আমরা ভিডিও আরও লং করব। আর আরিফ ভাই সম্ভবত নাই, আরিফ ভাইয়ের সাথে কথা হইলো, উনি মনে হয় বনানী না গুলশান কোন জায়গায় গেছে বললো, তবে চলে আসবে। আমাকে বললো ভাই কিছুক্ষণ বসেন, আইসা পড়বো। আমার আবার একটু ক্ষুধা লাগছে, যদি এখন যায় দেখি শুভ ভাই আমার আগে চলে আসছে তাহলে হয়তো একটু তেহারি খাবো, অথবা আজকে যে চটপটির দোকানও খোলা আছে মিজান, ওই সেকেন্ডটা চটপটি বেশি ভালো, মিজান চটপটি হাউস মনে হয়, ওইখানে গিয়ে খাইলে মন ঠান্ডা প্রাণ ঠান্ডা। আরেকটা ভালো ফুড আছে এখানে, সেটা হলো এই পাশে ওই পাশে যে ওই রাস্তায় আড্ডা জোন আছে রিফাত ভাইয়ের, ওইখানের দই চিরা ভাই, ওটা অন্যরকম একটা ফিল। বাইকগুলা কেউ তাবু টানায় রাখা হয়েছে, এখানে ফুটি পানি পড়তেছে, বোধহয় বাইকটা আরেকবার ময়লা হইব, এমনিই তো ময়লা, আরও একবার ময়লা হইব। মামাকে পাওয়া গেছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, বাইকের মায়ের দুনিয়ার বাইর, সুন্দর বাইক আনছে ভাই রে ভাই, কালেকশন রে ভাই। মামা কি খবর? বাইক করতে পারেন নাই? তারপরে কমের অবস্থা ঠিকই আছে। শুভ ভাই আয় নাই? রাত হয়ে গেছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তেহারি খাইছি, তেহারি খাওয়ার সময় ভিডিও নেই কারণ এত ক্ষুধার্ত ছিলাম, একটা বোম্বাই মরিচ কিনে সালাদ বানায় তেহারি খাইয়ে ফেলছি। আর ভিডিও নিছি হচ্ছে আচার, কিছু মজার আচার পাইছিলাম, আর ছোট পানিপুরি খাইছি, এটাও বোম্বাই মরিচ দিয়ে। আজকে মরিচের সমারোহ, এত মরিচ খাইছি, কালকে কি হয় ব্যাপারটা, বা রাতে আসলে আমি বেশি মরিচ খেলে দেখা যায় যে পেট জ্বলে। এখন এটা না হইলেই হয়, এটা হইলে খুব কষ্ট হয়, মানে যতটুকু মজা ঝাল খাইতে লাগে ঝালের আবার অতটুকু সাজাও আছে। যাই হোক, সব কিছু শেষ করে আড্ডা দিয়ে 8:48 বাজে, এখন বাসার দিকেই ঢুকে যাব। শরীরও ভালো লাগতেছে না, মাথাও ব্যথা করতেছে, আমি জানি না ঝাল খাওয়ার জন্য কিনা, খুব একটা ভালো লাগতেছে না, এই জন্য বাসায় গিয়ে একটু রেস্ট করবো। তাহলে আজকের এই ভিডিও থেকে বিদায় নেই, কারণ রোডঘাটের যে অবস্থা, এর মধ্যে আর ভিডিও করতে মানে ভালো লাগার কথাও না, জ্যাম ট্যাম, অটোর চাপ, পুরো আতঙ্কের মধ্যে থাকা লাগে। তাহলে আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। ওই দেখেন আসে কেমনে, লাইট টাইট কিচ্ছু নাই ভাই, 60 ফিটটা পুরা অটো আর এই লেগুনার আতঙ্ক হয়ে গেছে, প্রত্যেকটা মোড়ে এরকম জ্যামই লেগে থাকে। যাক, তারপরে আমাদের ভালো থাকার চেষ্টা করে যেতে হবে। তাহলে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.